দর্শক, বিশ্বকাপ উপলক্ষে চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাউন্ড অফ 32 ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ চলে গেছে ব্রাজিলের এই জয় অনেকটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো বলা যেতে পারে, কিন্তু ব্রাজিল খেলেছে চমৎকার। তবে এই ব্রাজিলের জয়ে একটা প্রশ্ন ব্রাজিল ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে: নেইমারকে কেন খেলালেন না কোচ কার্লো আনচেলত্তি? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন শুভ, আপনাকে স্বাগত। গতকাল ব্রাজিল জিতলো, দারুণ খেলে আমরা ব্রাজিলের একটা দুর্দান্ত পারফরমেন্স দেখলাম, কিন্তু নেইমার ভক্ত প্রচুর আমরাও নেইমারের খেলা পছন্দ করি। নেইমারকে খেলানো হলো না কেন? সত্যি বলতে প্রথমার্ধে জাপান যেরকম খেলেছে এবং ম্যাচটা যে সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছিল, ব্রাজিল তখন 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায়, এবং জাপান বলতে গেলে একবারে দাঁতে দাঁত চেপে ডিফেন্ডিং, যেটা বলে ফার্স্ট হাফে, যদিও দাঁতে দাঁত চেপে বলবো যে খুব সুন্দর গোছানো ডিফেন্ডিং যেটাকে বলে সেটাই করেছে। তো সেই জায়গায় আসলে নেইমারকে নামানোর মতো জায়গা খুব একটা ছিল বলা যাবে না আসলে। এটা যদিও নেইমার ভক্তরা একটু বিরক্ত হতে পারেন যে নেইমারকে নামানো, নেইমারের মতো প্লেয়ার নামানোর জায়গায় কেন থাকবে না, বাট নেইমারের ফিটনেস যদি আপনি চিন্তা করেন, নেইমারের ফিটনেস তো ডেফিনেটলি এখন একটা বড় ইস্যু যে কোনো ডিসিশনের ক্ষেত্রেই। নেইমারের বয়স একটা বড় ইস্যু। আমরা যখন নেইমারের বাঁধন হারা ফুটবলের কথা বলি, সেটা আসলে আরো 3-4 বছর আগের কথা। তো এখনকার নেইমার, সবচেয়ে বড় কথা, নেইমার তো আপনার 2023-এর পরে এবারই যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে 981 দিন পর মাঠে ব্রাজিলের একটা জড়তা তো তার অবশ্যই আছে। তো ওই অবস্থায় আসলে নেইমারকে নামানোর মতো সিচুয়েশন আসলে ছিল না, যদি আনচেলত্তি নিজেও এটার পর ম্যাচের আনচেলত্তি একটা ব্যাখ্যা দিয়েছেন যে নেইমারকে কেন খেলানো হয়নি। তার একটা পরিকল্পনা বোধ ছিল যে দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানো, অথবা ম্যাচ যদি কোনো কারণে এক্সট্রা টাইমে যায় তাহলে নেইমারকে মাঠে নামানো। এটা হচ্ছে আপনার তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে যে এক্সট্রা টাইম সেকেন্ড হাফে 65-66, মানে 60-65 এরকম কোনো একটা সময় নেইমারকে নামানোর প্ল্যান ছিল। সেটা হচ্ছে যদি ততক্ষণে ব্রাজিল গোল না পেত। আপনি যদি রিকল করে থাকেন, নেইমার কিন্তু সেকেন্ড হাফের 55 মিনিটের দিকে তিনি কিন্তু ওয়ার্ম আপ করা শুরু করেছিলেন। ওই সময় ব্রাজিল গোলটা পেল। ওই গোলটা পেয়ে যাওয়ায় আর হচ্ছে আপনার এই নেইমারকে তখন আর নামানো হয়নি, এবং এটা যদি 90 মিনিটসের পরও 1-1 থেকে যেত, ব্রাজিল তো গোলটা পেলে একেবারে অ্যাডেড টাইমে গিয়ে, ওইটা যদি থেকে যেত তাহলে হয়তো আপনার এক্সট্রা টাইমের, হয়তো আমার যেটা ধারণা, হয়তো শুরু থেকে আমরা নেইমারকে আবার দেখতে পেতাম আর কি। যদি এক্সট্রা টাইমে খেলাটা করা হতো, সেক্ষেত্রে এক্সট্রা টাইমে শুরু থেকে দেখতে পেতাম। কাল প্রথমার্ধে তো ব্রাজিলকে জাপান বেশ ভুগিয়েছে। মানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে খেলার শেষের দিকে দাঁতে দাঁত চেপে জাপান ডিফেন্ডিং করেছে, তো শুরুর দিকে তো দেখলাম যে জাপানি, এবং আপনার প্রথমার্ধে জাপান যেভাবে ডিফেন্ডিং করেছে, খুবই গোছানো ডিফেন্ডিং, এবং যেটা বললাম যে ওই গোছানো ডিফেন্ডিং এর কারণেই কিন্তু নেইমারের খেলার মতো স্পেস বা স্কোপ ওই জায়গাটাতে ছিল না। টু বি অনেস্ট, আনচেলত্তির মাস্টার ক্লাস আমরা কালকে সেকেন্ড হাফে দেখেছি। আনচেলত্তির মাস্টার ক্লাসের কারণে ব্রাজিল ম্যাচটা জিতে বেরিয়ে গেছে। আর জাপানকে তিনি ফার্স্ট হাফে যে গোছানো ডিফেন্ডিংটা ছিল সেখান থেকে বের করে আনতে পেরেছেন, যে জাপান তখন আলটিমেটলি লাস্ট মোমেন্টে যে আপনি যেটা বলেন যে দাঁতে দাঁত যে ডিফেন্ডিংয়ে বাধ্য হয়েছে। বাট ফার্স্ট হাফে যে সিচুয়েশন ছিল, যেটা আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে শুরু করেছিলাম, যে নেইমারকে কেন খেলানো হলো না, তার মেইন রিজন হচ্ছে ফার্স্ট হাফে যে সিচুয়েশনটা ছিল সেখানে নেইমারকে নামানোর মতো জায়গা আসলে ছিল না। আচ্ছা, কালকে এক্স্যাক্টলি জাপান কোন কোন জায়গায় ব্রাজিলকে ভুগিয়েছে একটু যদি আপনি বোর্ডে একটু ব্যাখ্যা করেন আমাদের। আচ্ছা, ফার্স্ট হাফে আমরা যদি মানে এটা হচ্ছে বেজ ফরমেশন, আমরা যদি বলি যে ব্রাজিলের 4-4-2, আমরা যেটাকে 4-4-2 ডায়মন্ড বলি, মিডফিল্ডে একটা ডায়মন্ড শেপ আর 2 অ্যাটাকিং ফরওয়ার্ড। আর জাপান মূলত 5-3-2 ছকে নেমেছিল, এটা ছিল একেবারে আপনার বেজ ফরমেশন। বাট আপনি যদি ফার্স্ট হাফে খেয়াল করে দেখেন, সে ভিনিসিয়াসকে আমরা যদিও এবার মানে আনচেলত্তি যেভাবে ইউজ করছিলেন, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস শুরু করবেন এখানে, কিন্তু আস্তে আস্তে তিনি এই জায়গাটাতে ঢুকে যাবেন। তখন হচ্ছেন ডগলাস সান্তোস উঠে যাবেন, এদিকে হয়তো পাকেতা একটু উঠবেন, এরকম কাসিমেরো থাকবেন, আর দানিলো খুব বেশি একটা উঠবেন না, দানিলো হয়তো এরকম থাকবেন, সেক্ষেত্রে পাকেতা হয়তো এরকম কোনো একটা জায়গায় থাকবেন। তাতে আপনার মানে এই ডিফেন্সিভ শেপটা করে এভাবে হয়তো ব্রাজিল অ্যাটাকটা করছিল। জাপান সেটার কাউন্টার যেভাবে দিয়েছে, সেটা হচ্ছে জাপান আপনি যদি খেয়াল করে দেখেন, জাপান হচ্ছে ঠিক 5 জন ডিফেন্ডারকে একেবারে
মানে এদিকে এক রায়ান লাইনে এদিকে ভিনিসিয়াস, এই দুইজনকে কোনো জায়গায় দেয়নি। কুনিয়া যেহেতু একটু ড্রপ ডাউন করতে পছন্দ করেন, জাপান সেই জায়গায় যেটা করেছে দুইজন মিডফিল্ডারকে একেবারে ঠিক ডিফেন্স লাইনের উপরে সারাক্ষণ রেখেছে। হ্যাঁ, আর সামনের তিনজনের পজিশনটা এইটা হচ্ছে ফার্স্ট হাফে আপনি যদি খেয়াল করে দেখেন, ফার্স্ট হাফে কি বলবো মুভ করেছে উইথ দ্য বল, মানে ডিপেন্ডিং অন বল কোথায়, ব্রাজিলের কোন প্লেয়ার কোথায়, সেই অনুযায়ী এই তিনজনের মুভমেন্ট চেঞ্জ হয়েছে। কীরকম সেটা, সে ব্রাজিলের বিল্ড আপে তো মানে দুই ডিফেন্ডারের পর বলটা হয়তো কাসিমেরও পায়ে গেল, কাসিমেরও পায়ে গেলে যারা আপনি হয়তো খেয়াল করেছেন যে পাকেতে এই জায়গাটায় কোনো জায়গায় ছিলেন, কুনিয়া হয়তো নিচে নেমে এসে এখানে কোনো একটা জায়গায় বল, এটা স্কটল্যান্ডের ম্যাচে বলুন বা হাইতির সাথে ম্যাচে বলুন, এই ফর্ম ট্যাকটিক্সটাই ব্রাজিলের ছিল। জাপান এই জায়গাটা যেটা করেছে, এই তিনজন এমনভাবে দাঁড়িয়েছেন যাতে এখানে স্পেশালি মানে ব্রাজিল তো মিডফিল্ড দিয়ে অ্যাটাকটা করে শেষে গিয়ে বলটা কোনো উইংয়ে ছড়িয়ে দিতে পছন্দ করতো। জাপান যেটা মেক শিওর করেছে স্পেশালি এই তিনজনকে দিয়ে, যে সে কাসিমেরোর পায়ে বল, এখানে বল দেওয়ার কোনো জায়গা তারা রাখেনি এই তিনজনকে দিয়ে। এখন দেখেন আপনি এরকম যখন ফরমেশনটা দাঁড়ায়, তখন কিন্তু কাসিমেরোর জন্য এখানে এই তিনজনের কারো কাছে বল দেওয়ার কোনো জায়গা থাকে না। তারা এই কারণে যেটা মানে তখন হচ্ছে এই কাসিমেরোকে হয় এদিকে অথবা এদিকে মানে কোনো একটা উইংয়ে বল ছড়িয়ে দিতে বাধ্য করেছে। এবং বল ছড়িয়ে দেওয়ার পর যেটা হচ্ছে, সে কাসিমেরো এদিকে বলটা দিয়ে দিল, তখন পাকেতা হয়তো এখানেই ছিলেন, ডগলাস বলটা নিয়ে উঠে গেলেন ভিনিসিয়াসের জায়গায়, তখন সিম্পলি ওরা এই দুইজনের ফরমেশনটাকে মানে এই তিনজনকে আস্তে আস্তে ওরা এখানে এরকম একটা 5-4-1 ফরমেশনে চলে গেছে। তাতে কি হলো, আপনার মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে 5 জন এবং 4 জনের দুইটা লাইনের কারণে খুবই অল্প গ্যাপ, সে আপনার 10 গজের মধ্যে দুইটা লাইন, তখন হচ্ছে আপনার কুনিয়া বারবার কিন্তু আপনার নিচে নেমে আসছিল, এই জায়গাটায় কোনো জায়গায় ছিল না। এখন আমরা এটাকেও কালকে আমরা প্রিভিউতে বলেছি যে নেইমার নামলে কোন জায়গাটা নামবেন, কুনিয়া জায়গাটায়। এখন নেইমার এবং কুনিয়ার মধ্যে একটা জিনিস আপনি মিল পাবেন, সেটা হচ্ছে দুইজনেই আমরা যেটাকে বলি যে হ্যাভিং দ্য বল অ্যাট দেয়ার ফিট, মানে দুজনে কেউই কিন্তু রানার না। আপনি যে সে কাসিমেরোর পায়ে বল বা পাকেতার পায়ে বল, এরা কোনো একজন জায়গা খুঁজে নিয়ে দৌড়াবেন এরকম প্লেয়ার না। তারা দুজনেই যেটা পছন্দ করেন, স্পেশালি নেইমার, সেটা হচ্ছে যে সে এরকম কোনো একজনের পায়ে বল পেলে নেইমারের মতো প্লেয়াররা এমন একটা জায়গায় চলে আসেন যেখানে তার পায়ে বলটা পাস যায়, তিনি পায়ে বলটা নেবেন, তারপর তিনি সেখান থেকে ম্যানুভার করবেন, নিজে মুভ করবেন, এরকম। তো এরকম যখন আপনার অপোনেন্ট এরকম খুব ন্যারো একটা লাইন রাখে, খুব কম্প্যাক্ট থাকে, তখন আপনার মেইন মূলত দরকার হয় হচ্ছে রানার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একজন দুইজন হয়তো থাকবেন যিনি, আপনি যদি মেসি হন যে বল পায়ে দৌড়াতে পারেন, বল পায়ে প্লাস বলটাকে ছড়িয়ে দিতে পারেন, পুরো খেলাটা কন্ট্রোল করতে পারেন, আপনি যদি জাভি হন তখন একটা কথা। কিন্তু আপনি যদি নেইমার হন, যিনি হচ্ছেন বল পায়ে মূলত বলটা নিয়ে দৌড়ে 3-4 জনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেন, ওই রকম প্লেয়ারের ক্ষেত্রে আপনার অপোনেন্ট যখন এরকম কম্প্যাক্ট, আপনি এটা চেষ্টা করলে আপনি বেশিরভাগ সময় বলটা লুজ করবেন, সেটার প্রবাবিলিটি বেশি হয়। এবং নেইমার তো মূলত এই জোনটাতেই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন। আমরা আচ্ছা কুনিয়াকে বাদ দিয়ে আমরা নেইমারকে দিয়ে যদি চিন্তা করি, নেইমার তো মূলত এই জোনটাতেই অ্যাক্টিভ থাকেন। তখন আপনি যদি বলটা নিয়ে এদিক দিয়ে ম্যানুভার করেন, জাপান যে জিনিসটা শুরুতেই করেছে যে মিডফিল্ডটাকে একেবারে লক করে দিয়ে, স্কুইজ করে দিয়ে তারা বলটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ব্রাজিলের খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ব্রাজিলকে বারবার উইংয়ে ছড়িয়ে দিতে বাধ্য করেছে। নেইমার এলে কিন্তু সেটা চেঞ্জ হতো না, নেইমারও তো মিডফিল্ডে এই জোনটা দিয়েই তো মূলত খেলার চেষ্টা করতেন। তো সেক্ষেত্রে ওই জাপানের ওই ফরমেশনটা থেকে কিন্তু জাপানকে বের করা সম্ভব হতো না। তো সেই জায়গায় হচ্ছে আনচেলত্তির ব্রিলিয়ান্স, যে তিনি ওই জায়গাতে নেইমারকে না নামিয়ে তিনি এনরিককে নামিয়েছেন, এবং পাকে থেকে নামানোটা আসলে দ্বিতীয়ার্ধে এনরিককে নামানো, মানে অনেকে যারা নেইমারের প্রত্যাশায় ছিলেন একটু হয়তো হতাশ হয়েছে, কিন্তু অবাক হয়েছিল। একে তো হচ্ছে পাকেতে ইনজুর্ড ছিলেন, পাকে থেকে চেঞ্জ করতে হতো, পাকে থেকে চেঞ্জ করলে হয়তো আপনি মিডফিল্ডার এক্সপেক্ট করতে পারেন, কিন্তু আনচেলত্তি সেটা না করে যেটা করেছেন, এনরিককে নামিয়েছেন, এবং এখানেই কিন্তু মূলত খেলাটা চেঞ্জ হতে শুরু করেছে। যদি আচ্ছা, কোন জায়গায় মানে চেঞ্জটা কোন জায়গায় আপনি দেখছেন? আচ্ছা, যেটা আমি শুরুতে বলছিলাম যে নেইমারকে না নামার একটা বড় রিজন ছিল আনচেলত্তি তখন রানার দরকার ছিল। আনচেলত্তি তখন এই যে ডিফেন্স লাইন, এটাকে স্ট্রেচ করার দরকার ছিল, যেটা আমরা রায়ানের ক্ষেত্রে বলছিলাম যে ভিনিসিয়াস এবং রায়ান থাকলে দুইজন যদি দুই দিকে থাকেন, তখন কিন্তু আপনার অপোনেন্ট ডিফেন্স লাইনটাকে স্ট্রেচ করাটা সহজ। এখন ভিনিসিয়াসকে আনচেলত্তি দুইটা কাজ করেছেন, এক হচ্ছে এনরিককে নামিয়েছেন, কুনিয়া তখনও ছিলেন। অন্যদিকে যেটা করেছেন, তিনি ভিনিসিয়াসকে আর এই হাফ স্পেসে না রেখে তিনি ভিনিসিয়াসকে একেবারে টাচ লাইনে, আপনি সেকেন্ড হাফ যদি পুরোটা আরেকবার রিকল করে দেখেন, ভিনিসিয়াস পুরোটা সময় টাচ লাইনে নিয়েছিলেন, খুব কমই তিনি ভেতরের দিকে ঢুকেছেন। কেন? এটা দুইটা রিজন। এক,
আপনি এদিকে আরেকটা তিনি ছিলেন মানে আরেকটা হয়তো অনেকে ধারণা করেছিলেন যখন এনরিককে দ্বিতীয়ার্ধে ডাগ আউটের পাশে দেখা যাচ্ছিল যে তিনি নামতে যাচ্ছেন, অনেকে ধারণা করেছিলেন সেটা হয়তো রায়ানের বদলে। আমি এই তিনটা জিনিস মিলিয়ে হচ্ছে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসটা। একটা হচ্ছে আপনি পাকেতার বদলে মিডফিল্ডার না নামিয়ে একজন ফরওয়ার্ড নামালেন এনরিককে, অ্যাট দ্য সেম টাইম আপনি রায়ানকে রেখে দিলেন, রায়ানকে ওঠাননি, আপনি রায়ানকে ম্যাচে রেখে দিলেন এবং ভিনিসিয়াসকে এই জায়গাটা হাফ স্পেসে না রেখে ভিনিসিয়াসকে আপনি একেবারে টাচ লাইনের দিকে সরিয়ে দিলেন। তাতে যেটা হলো আপনার তখন ব্রাজিলের অ্যাটাকিং ফরমেশনটা আরেকটা জিনিস হচ্ছে কাসিমেরো ফার্স্ট টাইমে ব্রাজিল যে গোলটা খেয়েছে তাতে মূল দায়টা দুজনের, এক হচ্ছে ভুল পাসটা দিয়েছেন দানিলো, সেকেন্ড হচ্ছে কাসিমেরো এখানে কাউন্টার অ্যাটাকের সময় তিনি জায়গা কভার না করে প্লেয়ারকে ধরতে গিয়েছিলেন। এখন কাসিমেরো সেই গতিতেও নেই, প্লেয়ারকে ধরতে গিয়ে তিনি আর পারেননি, ব্রাজিলের জায়গাটা গোলটা খেয়ে গেছে। আঞ্চলিক সেকেন্ড হাফে যেটা করেছেন কাসিমেরো কিন্তু হেডিং এখনো মানে আপনি ম্যানচেস্টার ইউনাইটেড যদি এবার লাস্ট সিজনে তার পারফরমেন্স দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি কর্নারে বলুন বা ফ্রি কিকে ক্রসের ক্ষেত্রে বলুন তিনি অনেকগুলো গোল করেছেন। হ্যাঁ, তো আঞ্চলিক সেই জিনিসটাই করেছেন, সেটা হচ্ছে যেটা করেছেন আপনি যদি সেকেন্ড হাফে ব্রাজিল এরিয়া দেখেন, দানিলো খুব বেশি ওঠেননি, দানিলো হয়তো খুব বেশি উঠলে এই পর্যন্ত উঠেছেন, মার্কিনিয়াস গাব্রিয়েল ছিলেন নিচে, ডগলাসকে হয়তো তিনি এই জায়গাটাতে ইউজ করে ভিনিসিয়াসকে এখানে রেখেছেন। আর আপনি অনেকবার খেয়াল করে দেখবেন যে এরা পাঁচজন রায়ানকে দিয়ে এদিকে স্ট্রেচ করেছেন, আর এদিকে এই চারজনকে মানে মূলত আপনার ছয়টা লাইন ধরে বলতে গেলে সোজা উঠে গেছে। হ্যাঁ, তাতে যেটা হয়েছে সে আপনার রিৎসু দোয়ান যিনি ভিনিসিয়াস যখন ভিতরে ঢুকে যাচ্ছিলেন তিনিও ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছিলেন, তিনি ভিনিসিয়াস এদিকে থাকলে তার পক্ষে আর ভিতরে ঢোকার সম্ভব হচ্ছে না, কারণ ভিনিসিয়াসকে আপনি ফাঁকা রেখে দেওয়া মানে হচ্ছে একটা সুইসাইড। হ্যাঁ, এদিকে রায়ান যখন একেবারে এদিকে টাচ লাইনে তখন নাকামুরাকে এদিকে ব্যস্ত থাকতে হচ্ছে। এর পাশাপাশি যখন আপনার চারজন প্লেয়ার ব্রাজিলের একসঙ্গে বক্সে অ্যাটাক করছেন তখন আপনার এই ডিফেন্ডারদের পাশাপাশি এদেরকেও বারবার নামতে বাধ্য হতে হচ্ছে। তখন এই যে এই প্লেয়ারটা আপনি সেকেন্ড হাফ যদি খেয়াল করে দেখেন, যদি ডগলাস এদিক দিয়ে ওঠেন তখন দেখবেন যে এদিক থেকে এদিকে ফার পোস্টে অনেক ক্রস গেছে, আবার যখন এদিকে দানিলো উঠেছেন তখন হয়তো ডগলাস ওঠেননি, তখন এদিক থেকে এদিকে ফার পোস্টে অনেক ক্রস গেছে। কেন? এবং সেটা দিয়ে কিন্তু আলটিমেটলি কাসিমেরো যে গোলটা সেটা কেন সম্ভব হয়েছে, কারণ আপনি এই যে এই দুজনকে দিয়ে ডিফেন্সটাকে স্ট্রেচ করেছেন ভিনিসিয়াস এবং রায়ানকে দিয়ে, অন্যদিকে আপনি একই সাথে চারজন প্লেয়ারকে বক্সে বারবার চার্জ করেছেন, তারা যেটাকে আমরা বলি বম্ব করা, যে বারবার বক্সে উঠে যাওয়া এবং আপনার একেবারে পোস্টের দিকে যে চার্জ করা, ওই জিনিসটাতে আপনার চারজন একসাথে করার কারণে জাপানের ডিফেন্সও একটা কি বলবো বিভ্রান্তির মধ্যে পড়েছে। আবার এই ক্রসগুলো জাপানের ক্ষেত্রে আমরা প্রিভিউতে বলেছিলাম যে জাপানের কিন্তু ক্রস বা কর্নার এই জায়গাগুলোতে জাপানের একটা দুর্বলতা, ওই দুর্বলতাটার সুযোগ নিয়েছেন। অন্যদিকে আরেকটা যেটা এই ট্যাকটিক্যাল চেঞ্জের একটা বড় রিজন হচ্ছে, আমরা বলছিলাম যে ম্যাচটা ফুটবলের চেয়ে বাস্কেটবলে গড়িয়েছে। কিরকম? যে ব্রাজিল এত ইয়েতে করার কারণে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সো এরপরে জাপান যদি আপনি ম্যাচে এরকম দু একটা সিচুয়েশন ছিল আপনার যদি রিকল করে থাকেন, কাসিমেরোর গোলের ঠিক 1 মিনিট আগেই একটা গোল ব্রাজিল তো প্রায় দিয়ে দিয়েছিল। হ্যাঁ, কাসিমেরোর ডাইভিং হেডার যেটা গোল লাইন থেকে ক্লিয়ার হলো, এবং এর গোল লাইন থেকে ক্লিয়ার না বোধহয় খুব সম্ভবত জাপানের এক খেলোয়াড়ের, কিন্তু সেটা একেবারে ঠিক গোল লাইনের জাস্ট গোল লাইনের সামনে। মানে ব্রাজিল তো গোলের চিন্তা করেছিল, গোল লাইন প্রযুক্তি তখন জানালো যে গোল হয়নি। যাই হোক, ঠিক ওই মুহূর্তে কিন্তু জাপান আবার কাউন্টার অ্যাটাকে উঠেছিল, এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু যেহেতু মিডফিল্ডের এই জায়গাটা খালি, জাপানের জন্য কাউন্টার অ্যাটাকে ওটা সহজ হয়ে গেছে। আপনি কাউন্টার অ্যাটাক যদি রিকল করে থাকেন, জাপানের 4 জন প্লেয়ার ছিলেন ভার্সেস ব্রাজিলের 3 জন। আলটিমেটলি জাপান সেটা কাজে লাগাতে পারেনি, বাজেভাবে জিনিসটা শেষ হয়েছে। এনিওয়ে, বাট সেটা সুবিধা হলো আপনি এই ম্যাচটাকে এরকম যখন আপনি বাস্কেটবল ম্যাচের মতো করে দেবেন যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, তখন হচ্ছে আপনি জাপান ফার্স্ট হাফে যেটা করেছিল যে তাদের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন একেবারে কম্প্যাক্ট থাকবে, সেটা থেকে বের করে নিয়ে আসলেন। আপনি যখন বারবার উঠানামা করতে হবে আপনার এই কম্প্যাক্টনেস থাকবে না, এবং এই কম্প্যাক্টনেস না থাকা মানে আপনি যখন আপনার বারবার উঠানামা করতে হবে ওই ট্যাকটিক্সে ভিনিসিয়াস এবং রায়ানের মতো প্লেয়ার, স্পেশালি ভিনিসিয়াস, মানে আপনি যখন বারবার উঠানামা করতে থাকবেন তখন ভিনিসিয়াসের পাওয়ারটা, ভিনিসিয়াসের ড্রিবলিং, ভিনিসিয়াসের পেস, এটা ইউজ করার সুযোগ আরও বেড়ে যাচ্ছে। তো ওই সব মিলিয়ে হচ্ছে আঞ্চলিকদের প্রথম যে ট্যাকটিক্যাল সাবস্টিটিউশন, যে এনরিককে নামানো এবং এই ভিনিসিয়াসকে একেবারে টাচলাইনের দিকে নিয়ে যাওয়া এবং 3-4 জনকে মিলিয়ে বক্সে যেটা বম্ব করা বলে, বক্সে বারবার চার্জ করা, ওই জিনিসটা প্রথম ব্রাজিলের একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, এবং ওইটাতেই হচ্ছে কিন্তু
প্রথম গোলটা এলো, যে এদিক থেকে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ডাউগ্লাসই ক্রসটা করেছিল এবং কাসিমেরোর হেডে গোলটা এলো। তো মাস্টার স্ট্রোকের কথা বলছিলেন আপনি, তো আনচেলত্তির আরেকটা মাস্টার স্ট্রোক কি 65 মিনিটে আপনার কুনিয়ার বদলে মার্তিনেল্লিকে নামানো, Definitely. যে মার্তিনেল্লি আলটিমেটলি ব্রাজিলকে জেতালেন গোল করে। এটা এবং এটা ইয়েটা কি কুনিয়া যেটা হচ্ছে যে এখান থেকেও বারবার হয়তো যখন বল এখানে তিনি হয়তো বারবার এদিকে চলে আসছিলেন, তাতে যেটা হচ্ছিল যে রিৎসু দোয়ানকে, এবং আরেকটা জিনিস হচ্ছে রিৎসু দোয়ান কিন্তু ভিনিসিয়াস আলটিমেটলি হ্যাঁ ওয়ান অন ওয়ানে ভিনিসিয়াস মানে ভয়ঙ্কর, ভিনিসিয়াস এখান থেকে সেকেন্ড হাফের শুরুতে বারবার বের হয়ে যাচ্ছিলেন, কিন্তু আনচেলত্তি যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে ভিনিসিয়াসকে আরো ফ্রি করতে, আর আরো ফ্রি করতে সেটা কুনিয়াকে দিয়ে হবে না, কারণ কুনিয়া ওই যে যেটা বললাম যে কুনিয়া নিজে একটু নিচে নেমে এসে বলটা পায়ে পেতে পছন্দ করেন। আনচেলত্তি এখানে যেটা করলেন মার্তিনেল্লিকে নামিয়ে দিলেন, মার্তিনেল্লি যিনি অ্যাকচুয়ালি একজন লেফট উইঙ্গার এবং যিনি খুব ডিরেক্ট, আমরা যেটাকে বলি যিনি চার্জ করেন, যে বল পায়ে পান বা বল মানে মূলত হচ্ছে দরকার ছিল বল না পায়ে পাওয়া অবস্থা, মানে সে ভিনিসিয়াসের পায়ে বল বা ডগলাসের পায়ে বল এরকম সময় আরেকজন রানার এবং যার স্ট্রাইকিং একটা কি বলবো ইনস্টিংক্ট আছে। তো ওই জায়গাটায় মার্তিনেল্লি যখন ঢুকলেন, মার্তিনেল্লি হচ্ছে ডিরেক্ট রানার যেটাকে আমরা বলি, যারা আর্সেনালে খেলা যারা ফলো করেন তারা হয়তো এই জিনিসটার সাথে খুব মানে পরিচিত, সেটা হচ্ছে যে মার্তিনেল্লি কিন্তু ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড আমরা যেটা বলি, সে আপনি একজন ডিফেন্ডার, আপনি সে বলের দিক থেকে আসছে, আপনি তো বলের দিকে প্লাস ডিফেন্ডারের দিকে অপোনেন্ট অ্যাটাকের দিকে নজর রাখছেন। মার্তিনেল্লি হচ্ছেন ঠিক এই পাশটা দিয়ে যে রান করাটা ডিফেন্ডারের ব্লাইন্ড সাইডটা দিয়ে, ওই রান করার ক্ষেত্রে মার্তিনেল্লি এক্সপার্ট বলতে পারেন। তো মার্তিনেল্লি ওই জিনিসটাই বারবার করেছেন, সে মার্তিনেল্লি যখন এদিক দিয়ে ঢুকে যাচ্ছিলেন তখন কিন্তু এই ডিফেন্ডারটা তার সাথে যেতে বাধ্য হচ্ছিলেন, তখন দোয়ানের জন্য দুই দিক থেকে সমস্যা, এখন হয় তাকে নামতে হলে আবার তিনি ভিনিসিয়াসের সাথে থেকে গেলে মার্তিনেল্লি এখানে মানে যে কোনো জায়গায় বল নেওয়ার মতো বিভিন্ন জায়গায় পজিশন আলটিমেট ওইটাই হলো, ওইটাই হয়েছে। কিভাবে আপনার যদি আপনি গোলটা রিকল করে থাকেন, মানে এখানে যে ব্রুনো গিমারেজ যখন ছিলেন, ব্রুনো গিমারেজ যখন এদিকে বলটা পাচ্ছিলেন, কাসিমেরো বা এনরিকরা তখন এদিকে ছিলেন এবং মানে এরা তখন এদিকে ছিলেন, ভিনিসিয়াস কিন্তু তখন আপনি যদি গোলের মানে ব্রাজিলের সেকেন্ড গোলটা রিকল করে থাকেন, ভিনিসিয়াস কিন্তু তখনও ভেতরে আসে, ভিনিসিয়াস ওই মুহূর্তে যখন বলটা এখানে এবং ডিফেন্ডাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তখনও কিন্তু ভিনিসিয়াস এই জায়গাটাতে ছিলেন। মার্তিনেল্লি যেটা করেছেন তিনি এই দুজনের ঠিক এই জায়গাটাতে অবস্থান নিয়েছেন। এটা সুবিধাটা কি, আপনার এই যে এই ডিফেন্ডারটা তখন তাকে কিন্তু ভিনিসিয়াসের দিকে একটা চোখ রাখতে হচ্ছিল যে ভিনিসিয়াস কোন দিকে আবার মুভ করেন। মার্তিনেল্লি এই জায়গাটা সুবিধা নিয়ে এই যে এখানে যখন ছিলেন রায়ান জাস তার কাছে পাসটা দিলেন, মানে এই ডিফেন্ডারের তখন আর ঠিক এখানে আসার সুবিধা ছিল না, কারণ অন্যদিকে অসুবিধা ছিল যে ভিনিসিয়াস না আবার ভেতরে ঢুকেছে। তো তখন এই যে মার্তিনেল্লি এই জায়গাটায় তখন মানে তার জন্য কাজটা সহজ হয়ে গেছে যে তিনি ওই তার প্রেজেন্স এবং মুভমেন্ট দিয়ে এখান থেকে সহজে গোলটা করে বেরিয়ে আসতে পেরেছে। এবং ব্রাজিলের ওই যে যেটা বললাম যে সেকেন্ড স্ট্রাইকার একটা দরকার ছিল, এনরিক ছিল, কুনিয়া যখন ছিলেন কুনিয়া ঠিক যেটা বললাম যে এই যে ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে রানিং এর ক্ষেত্রে কুনিয়া এক্সপার্ট না, কুনিয়ার এক্সপার্ট হচ্ছে অন্য জায়গায়, ওই জায়গায় একজন রানার দরকার ছিল যিনি মানে অপোনেন্ট ডিফেন্ডারকে আরো বেশি ব্যস্ত রাখবেন এবং এট দ্য সেম টাইম ভিনিসিয়াসকে আরেকটু ফ্রি করে দেবেন। ঠিক ওই কাজটাই করেছেন মার্তিনেল্লি, আলটিমেটলি তিনি ব্রাজিলের গোলটা করে ফেলেন। আপনার যে ব্যাখ্যা এবং মানে কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোক যেটা বিশ্লেষণ করলেন আপনি, সেখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নেইমারের তো আদৌ কোনো মানে স্থান ছিল না, মানে নেইমারকে নামিয়ে আসলে মানে নেইমারকে নিয়ে ভাবেনি আনচেলত্তি, নেইমারকে নিয়ে ভাবেননি হয়তো বলবো না, বলবো যে ম্যাচের যে সিচুয়েশন ছিল মানে ভাবতে ভাবতে ভাবনা পরিবর্তন করে ফেলেছে। আপনি যদি ব্রাজিল ওই সময় গোলটা না পেত, কাসিমেরো যে গোলটা পেলেন, তাহলে হয়তো আপনি 60 মিনিটসের সময় নেইমারকে দেখতেন। আবার যদি মানে 60 মিনিটসে যখন ব্রাজিল মানে 55-58 মিনিটে যখন ব্রাজিল গোলটা পেয়ে গেল, তখন আবার 60 মিনিটসে নেইমারকে নামানো মনে হচ্ছে আপনি মিডফিল্ডে আবার জাপানকে একটা সুযোগ করে দেওয়া। এবং নেইমার যেহেতু আপনার একটু মানে ব্রাজিলের তখন দরকার ছিল জাপানকে দৌড়ের মানে যেটাকে বলি দৌড়ের উপর রাখা, মানে খেলাটা অনেক বেশি ডিরেক্ট হওয়া দরকার ছিল, অনেক বেশি ভার্টিক্যাল হওয়ার দরকার ছিল। তো ওই জায়গাটা নেইমার নামা মানে হচ্ছে খেলাটা আরেকটু স্লো হয়ে যাওয়া, সেটা কিন্তু জাপানের জন্য সুবিধা করে দিতে। এটা আমি এক এক হওয়ার পরের অবস্থার কথা বলছি। তো সেই জায়গায় নেইমারকে নামানোর মতো সিচুয়েশন ছিল না। কিন্তু আপনি যদি মার্তিনেল্লি গোলটা না পেতো, আমার ধারণা যেটা হয়তো আপনি রায়ান কিংবা এদিকে হয়তো এনরিকের বদলেই হতে পারতো, যে এদের কারো একজনের বদলে হয়তো আপনি নেইমারকে দেখার একটা পসিবিলিটি থাকতো যদি খেলাটা এক্সট্রা টাইমে হতো, এবং সেটা আপনি এক্সট্রা টাইমের একেবারে শুরু থেকেই হয়তো পসিবিলিটি ছিল। কেন? কারণ তখন আপনার অলরেডি মার্তিনেল্লি আছে,
অলরেডি আপনার যদি রায়ানের বদলে ওঠান বা এনরিকের বদলে ওঠান তখন আরেকজন তো থেকে যাচ্ছেন, রায়ান বা এনরিকে যে কেউ একজন উঠে গেলে আরেকজন থেকে যাচ্ছেন। তার মানে আপনার প্লাস ভিনিসিয়াস আছেন, তার মানে আপনার 3জন রানার আছেন যারা নেইমারের পায়ে বল থাকা অবস্থায় ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখতে পারেন বিভিন্ন দিকে মুভমেন্টের কারণে। এবং সেটা আপনি 90 মিনিট পার হওয়ার পর নতুন করে যখন খেলাটা শুরু হচ্ছে তখন আপনি বাকি 30 মিনিটের জন্য রিস্কটা নিতে পারেন, কিন্তু 80 মিনিটের সময় আপনি এই রিস্কটা নিতে পারেন না নেইমারকে নিয়ে। তো ওই জায়গাটায় হয়তো এক্সট্রা টাইমে যদি খেলাটা করতো আপনি হয়তো এক্সট্রা টাইমের শুরু থেকে আবার নেইমারকে দেখার একটা পসিবিলিটি ছিল। ধন্যবাদ শুভ। আসলে বিশ্বকাপে খেলোয়াড়রা মাঠে খেলেন এবং ডাগ আউটে দাঁড়িয়ে কোচ নানা ধরনের অঙ্ক করছেন। হ্যাঁ, এবং ব্রাজিলের ক্ষেত্রে ব্রাজিলের এবার একটা মানে সত্যি বলতে ব্রাজিল সমর্থকদের জন্য এটা একটা আশার বাণী হতে পারে যে ব্রাজিল একে তো গ্রুপ পর্বে 3টা ম্যাচেই গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে। কালকে যেভাবে ব্রাজিল ফিরে এসে এবং লাস্ট মোমেন্টে গোল পেয়ে জিতেছে এটা ব্রাজিলের জন্য একটা বড় বুস্ট হবে। এবং আরেকটা জিনিস এটা তো বিশ্বকাপের আগে থেকেই বলা ছিল, ব্রাজিলের এবার সবচেয়ে বড় তারকা সম্ভবত মাঠে নন, ডাগ আউট। কালকে তিনি আরেকবার সেটার একটা মানে আরেকবার তার মাস্টার ক্লাস, কেন তাকে মানে ট্যাকটিশিয়ান বলা হয়, মাস্টার ট্যাকটিশিয়ান, সেটা একটা ক্লাস নিয়ে নিলেন আর কি। ধন্যবাদ শুভ। আসলে বিশ্বকাপে খেলোয়াড়রা মাঠে খেলছেন কিন্তু কোচরা ডাগ আউটে নানা ধরনের অঙ্ক করছেন এবং সেই অঙ্ক বোঝার চেষ্টা করা এবং দেখা এটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। দর্শক, যারা ব্রাজিলের সমর্থক আছেন তারা প্রত্যাশা করতে পারেন সামনের দিনগুলোতে কোচ কার্লো আনচেলত্তির কাছ থেকে এই ধরনের আরও মাস্টার ট্যাকটিক্স আপনারা দেখতে পারবেন। আপাতত এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সামনে আমরা আবার কোনো না কোনো কিছু নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।